তো শীতল গ্রামের এক তরুণ যে একেবারে দ্রোহের মূর্ত প্রতীক হিসেবে আবির্ভূত হবেন সেটি কিন্তু একেবারে কল্পনাতেও ছিল না এলাকার মানুষের। তবে এলাকার মানুষ অনেকখানি উদ্বেলিত, তারা উচ্ছ্বসিত, তারা অনুপ্রাণিত। তারা কিন্তু বলছেন যে সাইদের মতো মেধাবী, সভ্য এবং সৃজনশীল মানুষ বেঁচে থাকলে হয়তো বা দেশের জন্য অনেক কিছুই করতে পারতেন, কিন্তু তার চলে যাওয়াটাও দেশের অনেক বড় ক্ষতি হয়েছে। কিন্তু তার চলে যাওয়ার মধ্য দিয়ে দেশ যা অর্জন করেছে সেটিও কিন্তু দেশের ইতিহাসের একটা বড় অংশ হয়ে থাকলো। আরেকটি বিষয় জানিয়ে রাখি, রংপুরের যে তারুণ্যের ইতিহাস, রংপুরের যে কর্মসংস্থানের ইতিহাস, রংপুরের মানুষের দেশের জন্য অবদান রাখবার যে ইতিহাস, সেই ইতিহাসে কিন্তু গর্ব করার মতো, অর্থনীতিতে অবদান রেখে গর্ব করার মতো খুব বড় উদাহরণ আমাদের সামনে নেই। যার ফলে রংপুরে যদি এখন শিল্প কলকারখানা গড়ে তোলা হয়, কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়, তাহলে সাইদদের যে আত্মত্যাগ সেটি হয়তো বা সাইদদের পরবর্তী প্রজন্ম সেই আত্মত্যাগের মর্যাদার মূল্যায়ন হিসেবে সেই জায়গাগুলোতে আসলে কর্মসংস্থানের মাধ্যমে এই অঞ্চলকে সমৃদ্ধ করতে পারবেন। তবে রাষ্ট্রপ্রধান হিসেবে, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস নিশ্চয়ই সেই বিষয়গুলো খেয়াল রাখবেন। তার যে 3-0 তার যে উদ্ভাব, তার যে একটি মেসেজ রয়েছে, জিরো পভার্টি, জিরো আনএমপ্লয়মেন্ট, সেই দুটো বিষয় কিন্তু রংপুরের সাথে প্রাসঙ্গিক। অর্থাৎ রংপুরে কর্মসংস্থানের ঘাটতি রয়েছে, রংপুরে দারিদ্রতার উচ্চ হার রয়েছে। সেই বিষয়গুলো তিনি নিশ্চয়ই, আমরা গণমাধ্যম কর্মীরা এবং এলাকার সুশীল সমাজ যারা রয়েছেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যারা রয়েছেন, তারা সবাই আশা করছে যে দুটি বিষয় কিন্তু তিনি অবশ্যই তার জায়গা থেকে তিনি দেখবেন এবং তিনি অনুভব করলে সে অনুভূতিখানি অনেকখানি ছড়ায় যাবে এবং এটি দ্রুত বাস্তবায়ন হবে এমন প্রত্যাশাও কিন্তু রয়েছে। সাইদের বাড়িতে এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস অবস্থান করছেন। তার সাথে দুজন উপদেষ্টা রয়েছেন ছাত্র প্রতিনিধি হিসেবে, যারা কোটা সংস্কার আন্দোলনে সমন্বয়কের দায়িত্ব পালন করে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে বসবার সুযোগ পেয়েছেন। এবং এলাকার মানুষ আসলে তেমনটি বলছেন যে যেই ছাত্ররা আসলে সরকারি চাকুরিতে বৈষম্য বিরোধ করার সুযোগ চেয়েছিল, তারাই কিন্তু আজকে সরকার পরিচালনার একটা বড় দায়িত্ব পালন করছে। এবং এভাবেই যে পরিবর্তনের যে একটা হাতছানি, সেই হাতছানির ধরে কিন্তু দেশের সামগ্রিক অর্থনৈতিক সংস্কার, দেশের যে ব্যাংকিং ব্যবস্থাপনার যে সংস্কার, দেশের বৈষম্য বিরোধের যে সংস্কার, দেশের চাকরি বাজারের যে সংস্কার, বাংলাদেশের সমৃদ্ধির পথে এগিয়ে যাবার এবং বাংলাদেশের বিশ্ব দরবারে কণ্ঠ উঁচু করে কথা বলবার যে অধিকার, সেই অধিকারগুলো প্রতিষ্ঠার জন্য আবু সাইদ কিন্তু একটা বড় ভূমিকা পালন করতেই পারতেন এবং তিনি মৃত্যুবরণ করে আরও বেশি শক্তিশালী এবং জনপ্রিয় হয়ে কিন্তু সেই ভূমিকাটি আসলে আক্ষরিক অর্থে পর্দার অন্তরাল থেকে পালন করছেন। রচনা, আরেকটু বিষয় আপনাকে জানিয়ে রাখি যে যেটি বলছিলাম খানিকক্ষণ আগে, যে রংপুরের মুক্তিযুদ্ধের ইতিহাস, ভাষা আন্দোলনের ইতিহাস, ব্রিটিশ বিরোধী ইতিহাস, সব ইতিহাসকে উপেক্ষা করে, সব ইতিহাসকে ধারণ করে, ইতিহাসকে লালন করে কিন্তু রংপুরের তরুণদের আত্মত্যাগে দাঁড়িয়ে যাবার, গুলির সামনে, রাবার বুলেটের সামনে, টিয়ার সেলের সামনে দুহাত প্রসারিত করে বুক পেতে দেবার যে সাহস, সেই সাহস কিন্তু একদিনে তৈরি হয়নি। সেটি কিন্তু এই এলাকার মানুষের যে বৈরী পরিবেশে বেড়ে ওঠা, বৈরী পরিবেশের সঙ্গে যে খাপ খাইয়ে নেওয়া, প্রতিবাদ মুখর হয়ে বেড়ে ওঠা, ব্রিটিশ বিরোধী আন্দোলনের একটা বড় ক্ষেত্র ছিল রংপুর, দিনাজপুর। এই এলাকার ভৌগোলিক কারণে পার্শ্ববর্তী কুচবিহার এবং নেপালের দূরত্ব কাছাকাছি হয়, উপনিবেশিক যে শাসন, সেই শাসন থেকেই কিন্তু রংপুর একটি বড় ভৌগোলিক গুরুত্বপূর্ণ স্থান ছিল। সেই গুরুত্বের জায়গা কিন্তু এখনও রংপুর ধরে রেখেছে। এবং জানিয়ে রেখে যে 1783 সালের 5 জানুয়ারি থেকে 22 ফেব্রুয়ারি টানা 5 সপ্তাহ রংপুরে যে কৃষকরা একক আধিপত্যের বিরুদ্ধে অপ্রতিরোধ্য লড়াই রচনা করেছিল, যেটি এই প্রজন্ম দেখেনি কিন্তু ইতিহাসের বই পড়েছে। এবং এই যে আন্দোলন, 1783 সালের যে আন্দোলন, এদের মধ্যে নুরুল দিন যে সবচেয়ে বড় চরিত্র হিসেবে আত্মপ্রকাশ করেছিল, ইতিহাসের পাতা থেকে আমরা দেখেছি, সেই নুরুল দিনেরই কিন্তু পরবর্তী প্রজন্ম হিসেবে এই সাইদকে আসলে স্মরণ করা হচ্ছে এবং বলা হচ্ছে যে সাইদই হচ্ছে নুরুল দিনের যে জাগবাহী কণ্ঠে সবাই আহ্বান, সেই আহ্বানের আসলে মূল চরিত্র। তবে সাইদের যে আত্মত্যাগ, সেই সাইদের আত্মত্যাগকে কেন্দ্র করে বৈষম্য বিরোধী যে লড়াই, সেই লড়াই কতখানি বাস্তবায়ন হয়, দেশের সর্বক্ষেত্রে কতখানি সংস্কার হয়, সেই সংস্কারই কিন্তু এখন দেখার অপেক্ষা। এবং ভিতরের যে পরিবেশ, ভিতরের যে পরিস্থিতি, সেটি কিন্তু আমরা অনুমান করতে পারি। দর্শকরা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে ভিতরে প্রশাসনিক যে নিরাপত্তা বেষ্টনী, সেই বেষ্টনীর মাঝেই ডক্টর মোহাম্মদ ইউনূস পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছেন। জানিয়ে রাখি, ডক্টর মোহাম্মদ ইউনূস যেখানে রয়েছেন, এটি সাইদের গ্রামের বাড়ি এবং সাইদরা কিন্তু 9 ভাই বোন, তার মধ্যে আবু সাইদ হচ্ছেন সবার ছোট এবং তিনি ইংরেজি বিভাগের 4র্থ বর্ষের শিক্ষার্থী এবং ফল প্রত্যাশী ছিলেন। এবং সাইদের পরিবার এবং প্রতিবেশীরা বলছেন যে তার যে মেধার যে দীপ্ততা, তার যে দৃঢ়তা, তার যে
এগিয়ে যাবার যে প্রত্যয় সেটি কিন্তু তাদেরকে একটা বড় স্বপ্ন দেখিয়েছিল এবং সাইদ কিন্তু পরিবারের হালও ধরেছিল। আমরা জানতে পেরেছি সাইদ আসলে টিউশন করিয়ে স্টুডেন্ট পড়িয়ে আসলে তার পরিবারকে খাদ্যের যোগান দিতেন এবং তার বাবা কিন্তু সাইদের মৃত্যুর পরে আক্ষেপ করে বলেছিলেন যে তার সন্তান তাকে যদি চাল কিনবার টাকা না দেয় তাহলে তার পরিবার আসলে কি খেয়ে দিন যাপন করবে, কি খেয়ে বেঁচে থাকবে। তাহলে রওশন সহজে অনুমান করা যায় যে কি পরিমাণ পিছিয়ে পড়া নিভৃত এক গ্রামের তরুণ ছিল সাইদ, যার আজকে রাষ্ট্রীয় হিরো হয়ে এই রাষ্ট্রকে যে সংস্কার করবার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টায় কিন্তু সাইদ একেবারে বুক চিতিয়ে নির্ভীক বীর হিসেবে আসলে আত্মপ্রকাশ করেছে। ভিতরে আমরা দেখছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে নিরাপত্তা বেষ্টনী, তার ফাঁকেই দেখা যাচ্ছে উকি দিয়ে যে ডক্টর মোহাম্মদ ইউনূস পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছেন, তাদের কথা মনোযোগ দিয়ে শুনছেন এবং তাদের যে কোনো ধরনের যদি প্রত্যাশা থাকে রাষ্ট্রের কাছে, যদি তাদের কোনো ধরনের অন্য কোনো নিরাপত্তার ঘাটতি থাকে, তারা যদি কোনো প্রয়োজন অনুভব করেন, সেই কথাগুলো নিশ্চয়ই রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি হিসেবে শুনবেন, এটি কিন্তু ধারণা করাই যায় এবং তিনি নিশ্চয়ই সেই কথাগুলোই শুনছেন। সাইদের বাবা একজন বয়োবৃদ্ধ মানুষ এবং তিনি উপার্জনক্ষম একেবারেই নন, যার ফলে সাইদের যে ভাই বোনরা রয়েছেন তাদের এই মুহূর্তের যে অর্থনীতির যোগান, সেই অর্থনীতির যোগানের যে বাস্তবতা, সেই বাস্তবতা থেকেই কিন্তু সাইদের পরিবারের পাশে দাঁড়ানোর প্রয়োজন আসলে অনুভূত হচ্ছে এবং বিদেশ থেকে প্রবাসীরাও কিন্তু সাইদের জন্য ফান্ড তৈরি করে তার পরিবারের হাতে তুলে দিয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলের উদ্যোগে তার পরিবারের হাতে নগদ অর্থ সহায়তা তুলে দেওয়া হয়েছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা রয়েছেন তারা আসলে সমন্বয় করে নগদ অর্থ সংগ্রহ করে সেটি সাইদের পরিবারের হাতে তুলে দিয়েছে। তবে এই অর্জনগুলো সাইদের পরিবারের জন্য যতখানি না আনন্দের, তার থেকে নিশ্চয়ই আজকের এই অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আগমন বলা যায় যে তাদের সেই অর্জনগুলোর সাথে একটি নতুন পালক হিসেবে যুক্ত করে দিয়েছে এবং কোনোভাবেই সাইদের পরিবার স্টুডেন্টদের সহযোগিতা, রাষ্ট্রের যে সহযোগিতা, রাজনৈতিক ব্যক্তিবর্গদের সহযোগিতা, কোনো সহযোগিতাকেই তারা ছোট করে দেখছে না। তবে রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি হিসেবে আজকের যে তাদের প্রাপ্তি, ডক্টর ইউনূসের তাদের বাসায় আগমন, তাদের উঠোনে ডক্টর ইউনূসের পা, এটিকে কিন্তু তারা একটা বড় অর্জন হিসেবে নিশ্চয়ই দেখছেন। এবং আমরা দেখছি আবু সাইদের উঠোনে তার পরিবারের যে সদস্যরা রয়েছেন, আবু সাইদের বাবা মা এবং ভাই বোন, তাদের সাথে তিনি কথা বলছেন এবং তাদের কথা মনোযোগ দিয়ে শুনছেন। এবং যখন ডক্টর মোহাম্মদ ইউনূস কবরের পাশে এসে দাঁড়ালেন, আমরা তার মুখাবয়ব দেখলাম এবং দেখে যেটি আমরা অনুমান করতে পারলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূস খুবই ব্যথিত এবং তিনি ব্যথা অনুভব করছেন এবং তিনি আসলে শোকাহত। তিনি নীরবে দাঁড়িয়েছিলেন, নীরবে দাঁড়িয়ে কবরের পাশে তিনি মুনাজাত করেছেন। তিনি দুহাত তুলে স্রষ্টার কাছে আবু সাইদের পরকালীন সুখ এবং শান্তির জন্য তিনি নিশ্চয়ই দোয়া করেছেন এবং সেই দোয়া পরিচালনায় আমরা দেখেছি প্রশাসনের কর্মকর্তারাও সামিল হয়েছেন, জেলা প্রশাসক সামিল হয়েছেন এবং এলাকার যারা প্রতিবেশী রয়েছেন, উৎসুক জনতা, তারাও কিন্তু সেই মোনাজাতে সামিল হয়েছেন এবং ডক্টর ইউনূসকে দেখা মাত্রই এলাকার মানুষ আসলে শোষোল্লাসে চেঁচিয়ে উঠেছেন, তাকে অভিনন্দন জানানোর চেষ্টা করেছেন, হাত নাড়িয়ে আসলে তাকে অভিবাদন দিয়েছেন। ডক্টর ইউনূসও কিন্তু মুখাবয়বের যে চিত্র, সেই চিত্র দিয়ে কিন্তু মানুষের অভিবাদনের জবাব দিয়েছেন। কিন্তু এত বেশি মানুষ জড়ো হয়েছেন, প্রত্যেকেই হয়তোবা প্রধান উপদেষ্টাকে দেখবার সুযোগ পাবেন না, কারণ এখান থেকে বের হয়ে প্রধান উপদেষ্টা